41-এ মৃত্যুর মাত্র কয়েক মাস আগে কবি রবীন্দ্রনাথ তার জন্মদিনে কাব্যের 10 নম্বর কবিতায় বলছেন, আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে, হয় নাই তাই তা সর্বত্র জানি। ওই সঙ্গে বলছেন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। সুকান্ত তখন সবে কবিতার জগতে এসেছেন, লিখছেন আরো আগে থেকে, কিন্তু কবিতার প্রকাশ 1940 থেকে। যতটুকু মনে হয় রবীন্দ্রনাথের হাতে সুকান্তের কোন কবিতা পৌঁছয় তিনি বেঁচে থাকাকালীন। কি জানি সুকান্ত প্রথম থেকেই যেভাবে তার কাব্য ভুবনে একটা নিজস্বতা তৈরি করে নিয়েছিলেন, সেই বার্তাটা অত্যন্ত অনুভূতিশীল, সংবেদনশীল এবং দূরদর্শী কবি রবীন্দ্রনাথের হৃদয়ে গিয়ে পৌঁছে থাকতে পারে। তাই তার মুখ থেকে এই আক্ষেপ ঝরে পড়েছিল যে তিনি সাধারণ মানুষের কথা সেভাবে লিখে উঠতে পারেননি। সারাটা জীবন তিনি তার কাব্য ভুবনে খুঁজে গিয়েছেন তার মানুষ প্রিয়া মানুষ প্রতিমাকে, কাব্য লক্ষ্মীকে, সত্য এবং সুন্দরের আরাধনা করে গেছেন, কল্প জগতে বিচরণ করেছেন। প্রকৃতি এবং ঈশ্বর তার কাব্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। কবি সুকান্ত যে সময়ে জন্মালেন 1926-এ, সেই সময়কার আমাদের বাংলা সাহিত্যের প্রেক্ষিতটা একটু স্মরণপথে নিয়ে আসে। তার জন্মের 3 বছর আগে কল্লোল পত্রিকার জন্ম হয়েছে, শুরু হয়েছে কল্লোল যুগ। 1926-এই কালীকলম, ঢাকা থেকে 27-এ প্রগতি নামের আরেকটি পত্রিকা। সেই সময়ে কলকাতা কেন্দ্রিক যে সাহিত্য চর্চা, কাব্য চর্চা, তা হঠাৎ করেই যেন একটা বাঁক নিল, মোড় নিল। এই 3টি পত্রিকা ঘিরেই সেই সময়ের যারা কবি, 2 পার বাংলার কবিকুল, তারা কিন্তু রবীন্দ্রনাথের যে কাব্যধারা তার বিপরীতে হাঁটতে শুরু করলেন। এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলেন তারা, যে শুধুমাত্র কল্পনা বিলাসী মন নিয়ে কল্প জগতে বিচরণ করে কাব্য না লিখে একটু অন্য ধরনের কিছু তৈরি করা দরকার। অবশ্যই সেখানে পাশ্চাত্যের প্রভাব ছিল। এই কল্লোল কালীকলম প্রগতির প্রভাব ওই কয়েক বছর 1935 পর্যন্ত সর্বাধিক বর্ণিত পারি এই পত্রিকাগুলির আয়ু। কিন্তু যে পরিবর্তনটা এলো বাংলা কবিতার জগতে, শুধু কবিতা কেন, গল্প উপন্যাসের সর্বত্র একটা ফ্রয়েডীয় যে চিন্তাধারা মানুষের অবচেতন মনের গভীরে ঢুকে ভেতরের যে ভাবনাটা সেটা বের করে আনার প্রয়াস, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায় হোক কথা সাহিত্যের ক্ষেত্রে, আর কবি বুদ্ধদেব বসু, দেবেন্দ্র মিত্ররা, তারাও কিন্তু ভীষণভাবে এই ফ্রয়েডীয় চিন্তাধারায় প্রভাবিত হয়ে কাব্য, গল্প, উপন্যাস লিখছেন। তো কবি এই যে অরুণাভ চলে গেছে, অরুণাভর 2টি বিষয় ছিল, যে কিশোর কবি তাকে কেন বলবো, বা বিদ্রোহী কবি ইত্যাদি ইত্যাদি। এখন ঘটনা হচ্ছে কিশোর কবি এই কারণে যে সময়ে, মানে যে বয়সে তিনি কবিতা লিখছেন এবং চমৎকৃত করছেন শুধু পাঠকদের নয়, সমকালীন কবিদের, তাদের কাছে তিনি কিশোর কবি তকমাটা পেয়েছিলেন। যেমন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, কার্যত তিনি তো বিদ্রোহী কবি নন, তিনি একজন
ঘোর রোমান্টিক কবি। তার অজস্র গানের মধ্যে প্রেম যেভাবে মূর্ত হয়ে উঠেছে, সেটা আধ্যাত্মিক প্রেম থেকে মানবীয় প্রেম, সমস্ত কিছু, তাকে রোমান্টিক কবি বলাই ভালো। বেশিরভাগ কবিতার মধ্যেও তার রোমান্টিসিজম রয়েছে, কিন্তু তার ওই একটি কবিতা বিদ্রোহী, আমি বিদ্রোহী অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, আমি বিদ্রোহী ভীরু, আমি ভগবান রূপে এঁকে দিই পদচিহ্ন। এই দুঃসাহস তো মানে অভাবনীয় ছিল তার সময়। ভগবানের বুকে তিনি পদচিহ্ন এঁকে দেওয়ার স্পর্ধা দেখিয়েছেন। এই কবিতাই তাকে পরিচিত করে তুলল পাঠক মহলে এবং সমকালীন কবি সমাজে, গুণী সমাজে। এবং তার পরিচয়, তার নামটা সবাই হয়তো মনে রাখতে পারেননি ওই সময়, কিন্তু এক কথায় তার পরিচয় হয়ে গিয়েছিল বিদ্রোহীর কবি, মানে বিদ্রোহী কবিতার কবি। বিদ্রোহী কবিতা যিনি লিখেছেন সেই কবি, সেই বিদ্রোহীর কবি থেকে বিদ্রোহী কবি। এবারে এই কাব্য সাহিত্য জগতের প্রসঙ্গ এলো এবং নজরুলের প্রসঙ্গটি যখন এলো, আমি বলি যে এই নজরুলেরই 1926-এর সেপ্টেম্বরে প্রকাশিত আমার কবিতার শেষ দুটি চরণ, প্রার্থনা করো যারাকে লেখায় 33 কোটি মুখের গাছ, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তখন সদ্যজাত শিশু, 1 মাস আগে জন্মেছেন, 15ই আগস্ট জন্মেছেন সুকান্ত ভট্টাচার্য। সেপ্টেম্বরে সুকান্তের এই কবিতা, এই বাণী, আরো গরম গরম কথা আছে। তো শিশু সুকান্তের মনের অন্দরে পৌঁছে গিয়েছিল কিনা নজরুলের এই বাণী, যে বাণীটাকে তারই পথে টেনে নিয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন লিখছেন, অবশ্যই তার কবিতার মধ্যে বিদ্রোহের বার্তা তো রয়েছে, নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেই বিদ্রোহ যুদ্ধের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অবশ্যই মজুমদার যোদ্ধার জমিরাজ্যের বিরুদ্ধে, তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে, সাম্যবাদী ভাবনায় ভাবিত হলেন তিনি। সেই প্রসঙ্গে আবার পরে আসব। এইবারে আছে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটটা। আসলে এইসব কথাগুলো আসছে, বিষয়টাও তাই, তারা সেটাই দিয়েছেন যে সুকান্ত ভট্টাচার্য ও সমকাল। আমি সেই সমকালের পরিচয়টাই আপনারা সবাই জানেন, সবাই পড়াশোনা করেছেন, কেউ জানেন না এমন নয়, তবুও একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, এখন সাহিত্য তো রাজনীতির দ্বারা ভীষণভাবে প্রভাবিত, সর্বকালে সর্বযুগেই হয়েছে, যেহেতু সমাজেরই দর্পণ সাহিত্য। এবং অন্য দিক থেকে বলা যায়, একজন কবি বা তার কবিতা সময়ের ফসল, সময় তৈরি করে দেয় একজন কবিকে, সময় তৈরি করে দেয় সাহিত্যকে। আমাদের মধ্যে এসেছেন সদ্য সুজিত ব্যানার্জি, প্রধান শিক্ষক করোনা সৎসঙ্গ হাই স্কুল, আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয়জন, আসন গ্রহণ করার জন্য অনুরোধ থাকলো। যে কথা হচ্ছিল যে একজন কবি যেমন সময়ের ফসল, তার সৃষ্টিও তাই সময় তৈরি করে দেয়। তাহলে সুকান্তের যে সময়টা, তার জন্মের আগে আগে ঘটে গিয়েছে প্রথম মহাসমর। সেই বিশ্বযুদ্ধের দগদগে ঘা তখন শুকোয়নি। গোটা বিশ্ব মানবের মনোলোককে আমূল বদলে দিয়েছে এই একটা যুদ্ধ। তার বিভৎস প্রভাব সমস্ত দেশের কোনায় কোনায়, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জাতির মধ্যে পড়েছে। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট 1922-এ অসহযোগ আন্দোলন,
26 পর্যন্ত তার প্রভাব থেকেছে। সুকান্ত যখন সবে বছর 6 বালক, আইন অমান্য আন্দোলন, তারপরে পরেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। সুকান্ত যখন 13 বছরের কিশোর, তখন তার নাকে বারুদের গন্ধ, যুদ্ধের দামামা শুনছেন তিনি। 13 বছরের কিশোর। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই আমাদের এই বাংলার বুকে যা ঘটে গিয়েছে, সেই ভয়ঙ্কর যে ইতিহাস ভবিষ্যতে যেন আর কখনো রচিত না হয়। 1942-এ যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের এই অবিভক্ত মেদিনীপুর, বিশেষ করে তমলুক মহকুমার মানুষ যেভাবে ব্রিটিশ সরকারকে তাদেরই শাসিত সাম্রাজ্য থেকে উৎখাত করে দিয়ে নিজেদের একটা শাসন ব্যবস্থা, স্বাধীন একটা ভূমি, স্বাধীন সরকার গড়ে তুলল, তাম্রলিপ্ত জাতীয় সরকার। স্বাভাবিক কারণেই দুর্দণ্ড প্রতাপ ব্রিটিশ সরকারটা মেনে নেয়নি, ভয়ঙ্কর খেতে চটে গেল এবং বাঙালিদের উপরে তাদের তীব্র রাগ ক্রোধ জন্মালো এবং ঈশ্বরেরও কেমন মার। ঠিক ওই বছরই 1942 সালে এখনো পর্যন্ত ঐতিহাসিক সেই সুপার সাইক্লোন ঘটে গেল, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সেই অভিজ্ঞতার কথা আমি আমার বাবার মুখে শুনেছি। 49, বাংলা 49, ইংরেজি 1942-এর অক্টোবর মাসে ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস। আমি যেখানে চাকরি করতে গিয়েছিলাম নন্দীগ্রামে, সেখানে একজন মাস্টারমশাইয়ের মুখে শুনেছি, উনি তখন মোটামুটি কিশোর, তার বয়স, দেখেছেন। সে অভিজ্ঞতা অবর্ণনীয়। সে যাই হোক, সেটা এখানে হয়তো আলোচনায়, কিন্তু এই ঘূর্ণিঝড় সমগ্র মেদিনীপুর জেলাকে তো ছিন্ন ভিন্ন করে দিলই। অসংখ্য মানুষ যেমন মারা গিয়েছে, গবাদি পশু শেষ। আমাদের এই দাসপুর এলাকাতে আমি বাবার কাছে শুনেছিলাম যে ঝড়টা বোধহয় ওই স্থলভূমি অতিক্রম করছিল সন্ধ্যের দিকে, রাত্রিতে প্রবল ঝড়। যখন সকাল হলো তখন ঝড়ের গতি কমে এসেছে। চোরা কুঠুরিতে আমার ঠাকুমা আর আমার বাবা ওই প্রাণ রক্ষার জন্য লুকিয়ে বসেছিল। তো বাইরে যখন সকাল হতে একটু বেরিয়ে এসে দেখলো, চিনতে পারেনি অচেনা পৃথিবী, একটা গাছও দাঁড়িয়ে নেই এবং প্রকৃতির রূপ একেবারে বদলে গেছে, তছনছ হয়ে গেছে যাকে বলা যায়। তাহলে স্বাভাবিক কারণে এর একটা প্রভাব তো পড়বেই। পরের বছর এই যে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়ে গেল, তারপরে আর কোনো বৃষ্টি নেই, তীব্র খরা। 43 সালে দেখা দিল ভয়ঙ্কর মন্বন্তর। তার কারণ ওই 42-এর ঘূর্ণিঝড় সমস্ত ফসল, শুধু মাঠের ফসল নয়, প্রত্যেকের গোলায় গোলায় যা ধান, যেটুকু যা কৃষিজ শস্য ছিল, সবই নষ্ট, ধ্বংস হয়ে গিয়েছে। তো এই মেদিনীপুর সব থেকে ক্ষতিগ্রস্ত, কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি যে ওই ইংরেজদের কথা বলছিলাম, ব্রিটিশ সরকারের কথা, এই যে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা মেদিনীপুর জেলাতে, তারা সেই পুরনো রাগ কিন্তু ভুলতে পারেনি। কোনো সহযোগিতার হাতি নাকি বাড়িয়ে দেয়, রেস্কিউ করতে হবে তো সরকারের দায়িত্ব না। পথে ঘাটে মানুষ, গবাদি পশু মৃতদেহ পড়েছিল, তীব্র দুর্গন্ধ, মানে বহু মানুষ তারপরে অসুস্থ হয়ে মরতে লাগলো। গ্রাম থেকে মানুষ হলো শহরমুখী, একটুখানি খাদ্য কোনার আশায় বেঁচে থাকবার উপায় নিয়ে। এই 43, 44 একটা ভয়ঙ্কর অবস্থা। সুকান্ত ভট্টাচার্য তখন সদ্য কিশোর। এইসব দৃশ্য দেখছেন, কলকাতার ফুটপাতে মৃত মানুষের মিছিল। আর ওই যে সময়টা ভারত ছাড়ো আন্দোলন চলছে, কিন্তু তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধও চলছে এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত সরাসরি যুক্ত নয় ঠিকই, কিন্তু ব্রিটিশরা, মানে ব্রিটেন যেহেতু এই যুদ্ধে জড়িত,
সেখানে ভারত ব্রিটিশ সরকারের উপনিবেশ স্বাভাবিক কারণে জড়িয়ে গিয়েছে, ভারতও অংশ নিয়েছে ব্রিটিশদের হয়ে, এবং একটা প্রলোভন ছিল যে আমাদের যুদ্ধে সাহায্য করো, তারপরে তোমাদের স্বাধীনতা দেওয়ার কথা ভাববো না। জাপান ব্রিটেনের প্রতিপক্ষ, সমস্যা ওইখানেই দেখা দিল। জাপানের বোমারু বিমান ব্রিটেনকে সাহায্য করতে ভারতের রাজধানী, যদিও তখন কলকাতা নয়, দিল্লিতে চলে গিয়েছে অনেক আগে, কিন্তু তবুও কিন্তু মূল কেন্দ্র কলকাতায়। তাই কলকাতার আকাশে ঘন ঘন চক্কর মারছিল জাপানের বোমারু বিমান। এখানে ওখানে মুড়ি মুড়ির মতো বোমা ফেলে দিচ্ছে, অজস্র মানুষ মারা গিয়েছে। এই বোমার আওয়াজ, বোমারু বিমানের গর্জন, সাইরেন, ব্ল্যাক আউট, রেশনিং সিস্টেম পুরো সমাজটাকে একেবারে বদলে দিয়েছে, অন্য একটা চেহারা এনে দিয়েছে। স্বাভাবিক কারণেই এই কিশোর বয়সে সুকান্তের মতো একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ, ভীষণ সেন্সিটিভ ছিল ছোটবেলা থেকে, একদম অল্প বয়সে। তিনি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন না, কার্যত তিনি কবি প্রতিভা নিয়েই জন্মেছিলেন, কবি প্রতিভা নিয়েই জন্মেছিলেন। দুটি একটি কথা স্মরণ করতে পারি। সবে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়েছে। আমাদের সুকান্ত ভট্টাচার্যের তার জ্যাঠামশাইদের বাড়িতে, তাদের বাড়ি, তাদের বংশের যে গুরু পুরোহিত মশাই কিছুদিন বাড়িতে ছিলেন। তিনি পূর্ববঙ্গীয় বাঙাল। তো একদিন হয়েছে কি, উনি দাওয়ায় বসে আছেন, আর পাশে রান্নাঘরে সুকান্তের বৌদি, মানে জ্যাঠতুত বৌদি সরোজি দেবী, না সরোজি দেবী জ্যাঠতুত বৌদি নয়, সরি, তার নিজেরই বড় বৌদি রান্না করছিলেন। তো ছোট বছর দুয়েকের বাচ্চা রান্নাঘরে গিয়ে ওই কয়লার ধুলো নিয়ে খেয়েছে। তো পুরোহিত তাকে সুর করে তার নিজস্ব ভঙ্গিতে বলেছে, ইয়ারে আইছো কি কারণ? সুকান্ত পাশেই ছিল, 6-7 বছরের বাচ্চা। সে বলছে, ধাই গিরি গিরি চলো বৃন্দাবন, সুর করে এবং অদ্ভুত রকমের ছন্দ মিলে, মানে এক একটা মুহূর্তকে কিভাবে একটা ছন্দে বেঁধে ছন্দবদ্ধ ভাবে কথা বলা যায়, ওই অল্প বয়স থেকে তার একদম স্বতঃস্ফূর্ত ভাবে এসে যেত। এর কয়েক বছর পরে 1935, মানে কত ওই বছর নয় বয়স, 10 বছরের পূর্ণ হয়নি, ওরা পারিবারিক ভাবে একটু হাওয়া বদলের জন্য সাঁওতাল পরগনা তখন বিহারের একটি জায়গা, জসিটি বলে একটি জায়গা, সেখানে গিয়েছে। তো পরিবারে আরো অনেকেই গিয়েছে। মামাতো বোন, সুকান্তের মামাতো বোন, ওই প্রায় সমবয়সী হবে, সে আর তার দিদি, তাদের থেকে এটা সাধারণ একটা খাতায় কলম নিয়ে সে বসে বসে লিখে ফেলল, হঠাৎ করে মনের খেয়ালে, রমারানী দুই বোন পরীর মতন, সবে বলে মেয়ে দুটি লক্ষ্মী কেমন, দুই বোন রমারানী সবে করে কানাকানি, দুই বোন হবে ভালো, করিবে যে ঘর আলো সীতার মতন। শোনা যায় এটাই নাকি তার কাগজে লেখা প্রথম কবিতা। তার দাদা সুকান্তের স্মরণে এরকম লেখা লিখেছেন। এরপরে কলকাতায় তাদের যে আদি বাড়ি বেড়ে থাকা 40 নম্বর নারকেলডাঙ্গা রোড সম্ভবত, তো সেখানে সুকান্ত লিখেছে এরকম একটি কবিতা, যে কবিতাটাই মূলত দৃষ্টি আকর্ষণ করেছিল তাদের পরিবারের মধ্যে। ওর এই ধরনের গুণ আছে, সবাই জানে। ভগবান গাহি তব গান, তোমার দয়াতে জল ও বায়ু, তোমার দয়াতে পেয়েছি আয়ু, ইত্যাদি ইত্যাদি। শেষে তোমার মহিমা কত তব আর এইখানে গান শেষ আমার। এখন এই যে ছন্দবদ্ধ কথা লেখা একটা বালক, 9-10 বছরের বালকের পক্ষে যে কতখানি অস্বাভাবিক, এটা সবাই জানেন। এই সুকান্ত ভট্টাচার্যের পারিবারিক বইয়ের দোকান, মানে তার বাবার বইয়ের দোকান ছিল,
তো স্বাভাবিক কারণেই সেখানে কবি সাহিত্যিক যারা অনেকেরই আনাগোনা একটু এসে বসতেন। তো বাবাকেও পড়ানো হলো, বিশেষ করে সুকান্তের জ্যাঠা মশাই, তিনি সুকান্তকে খুব ভালোবাসতেন।